পাঁচমুড়া মহাবিদ্যালয়। শাল শিমুল, মহুয়া, পলাশ পিয়াল, সেগুনের মাঝে গড়ে উঠেছে আমাদের গর্বের মহাবিদ্যালয়। শীতকাল মানেই ভ্রমণের মৌসুম, যে সময় নেই ভয়াবহ গরমের ক্লান্ত হবার ভয়, নেই বৃষ্টিতে কর্দমাক্ত সড়কের ঝামেলা। এখন পুরোদমে ঠান্ডার আমেজ, পিঠে পুলি, কেক, কমলা লেবুর মরশুমেই তো মিঠে রোদ গায়ে মেখে বেড়াতে যাওয়ার পারফেক্ট সময়। কয়েকদিন বাদেই বড়দিন, তারপর বর্ষবরণের উৎসব। তাই সময় নষ্ট না করে বিভাগীয় শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে একাধিকবার আলোচনার পর সফরের দিন চূড়ান্ত করা হলো। 22 থেকে 24, 2 রাত্রি 1 দিনের সফর। পরবর্তী কার্যক্রম হিসেবে অধ্যক্ষ মহাশয়ের অনুমতি ও তালডাংরা লোকাল পুলিশ থানার অনুমতি দ্রুত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হলো। পড়াশোনার বাইরে বেরিয়ে পূর্বের ইতিহাস জ্ঞানকে সামনে থেকে সমৃদ্ধ করার লক্ষ্যে এই শিক্ষামূলক সফর মুর্শিদাবাদ। অতীতে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। এই ঐতিহাসিক স্থানে রয়েছে নবাবী আমল থেকে পৌরাণিক মুর্শিদাবাদের বহু ঐতিহাসিক নিদর্শন। সারা রাতের বাস জার্নির পর ঠিক সকাল 7টায় মুর্শিদাবাদ পৌঁছে একটু ফ্রেশ হয়ে চা টিফিন সেরে ঘড়ির কাঁটা যখন 9:30 ছুঁই ছুঁই, আমরা তখন বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ঠিকানা কাঠগোলা প্রাসাদ। হাজারদুয়ারি থেকে 4 কিমি গেলেই পাওয়া যাবে বাগানে ঘেরা সুবিশাল কাঠগোলা প্রাসাদ। জায়গাটার নাম কাঠগোলা কিভাবে হলো তা নিয়ে অনেকে বলেন যে এই বাড়ির চারিদিকে বাগানে ঘিরে প্রচুর ফুলের চাষ হতো, আর তার মধ্যে গোলাপের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ে। আর এই কাঠগোলাপ থেকেই এই জায়গাটির নাম কাঠগোলা হয়। 1933 সাল নাগাদ লক্ষ্মীপত সিং দুগড় নবাব থেকে 1200 টাকায় এই অঞ্চলটি কিনে নেন। উদ্দেশ্য ছিল বিশাল মাপের জৈন মন্দিরের নির্মাণ। কাঠগোলা বাগান বাড়ি প্রায়ই পরেশনাথ মন্দির বা কাঠগোলা মন্দির নামে পরিচিত একটি মন্দির, যার প্রধান দেবতা ভগবান আদিনাথ। পরবর্তীকালে প্রচুর সম্পত্তির মালিক হন লক্ষ্মীপত ভাইয়েরা। মন্দিরের সাথে তাই সুসজ্জিত এক প্রাসাদ, চিড়িয়াখানা, সুড়ঙ্গ পথ, শৌখিন ভাস্কর্য ইত্যাদি দ্বারা সাজানো এই প্রাসাদটিকে। সেখানে পাটনা, লগ্ন থেকে পটিয়সী নর্তকীরা আসতেন নৃত্য প্রদর্শন করতে। শোনা যায় মির্জাফর এখানেই মুন্নি বাইয়ের রূপে ও নৃত্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। এই বাগান বাড়িতেই চলত ব্রিটিশদের সাথে নবাবী আমল ধ্বংসের নানা ষড়যন্ত্রমূলক পরিকল্পনা। আমরা এখানে পৌঁছেই একজন গাইড নিলাম, তিনি আমাদের ছাত্রছাত্রীদের খুব সুন্দরভাবে এই কাঠগোলা প্রাসাদের ইতিহাস সম্পর্কে বুঝিয়ে দিলেন। ওই যে 4টে ঘোড়ায় চেপে স্ট্যাচু দেখলে, এরা রাজস্থানের লোক। এরা সিরাজদৌল্লা মারা যায় 23 বছর পর মুর্শিদাবাদ এসেছিল বিজনেস পারপাসে। এই জায়গাটা ছিল মির্জাফরের ছেলে মোবারকউদ্দৌলা, ওনার কাছ থেকে 1200 স্বর্ণমুদ্রায় 999 বছর নিশ্চিত ছিল। তাই নবাব এখানে মাঝে মাঝে আসতো আমোদ করতো, নাচমোহনটা ভেতরে দেখাবো। উনি এই 260 বিঘের করে জৈন লক্ষ্মীপত সিং কালো গোলাপের চাষ আর কাঠের বিজনেস করে নবাবকে উপহার দিতে লাগলেন। 1782 সালে নবাব হাতিতে করে ঘুরে এই 260 বিঘে বাগান বাড়ির নাম দিয়েছিলেন কাঠ গোলাপের বাগান বাড়ি। বাবু কাঠও নেই, গোলাপও নেই, কাঠগোলা বাগান হয়ে গেছে। ওই যে বড় গেটটা দেখলে, নবাব যখন হাতিতে আসতো ওইখানে সানাই বা নহবত বসতো। আর এখন তোমরা আমরা প্রবেশ করলে ওইটাও থাকছে চামচিকেতে সানাই বাজার যাওয়ার সময় শুনে নেবে। বাইরে আছে গাড়ি, সুপ্ত রাস্তা দেখার জন্য চলে আসে সামনে দাঁড়াবে দেখতে পাবে। এই যে জল দেখছেন স্যার, কিন্তু মাঠে লুপ্ত হয়ে গেছিল। আলিপুরে মাটির কারণ আমরা বাঙালি মাছ মাংস খাই, জীব হত্যা করি, জৈনরা করেন না। তাই মেনটেন্স হবে আলিপুরে পাঠিয়েছিল। আবার 2017 চালু করেছে। আসার সময় চিড়িয়াখানা ঢুকে দেখে নেবে, ফটো তুলে নেবে, কেউ কিছু বলবে না। পিছনে বাগান, সুইমিং পুলে আগান। নবাব যখন দেখুন স্যার হাতিতে করে প্রবেশ করতো, বাচ্চা লোক সব শুনে নাও। একটা টবে জল ঢাললে স্যার একটা 80টা টবে জল দিত, কালো গোলাপ হতো।
আর এখন 30 টাকা দিয়ে টিকিট কেটে রাম নেই, রাজত্ব নেই, এখন খামেনি লর্ড কার্জন শেক্সপিয়ার আইল্যান্ডে বই আছে, এগুলো সব বিদেশি রাইটারের লেখা ইংলিশ ভাষার থেকে। এই মেয়েটার নাম হচ্ছে হীরাবাই, এর একটা নাটক আছে, দেখাবো। এই পুকুরে গল্পটা শোনো। এই যে মন্দিরের মধ্যে চারটে গোমতী ঘর দেখতে হতো, তোমরা চারটে সিপাহী থাকতো, বিরাট থেকে মেয়েদের নিয়ে নবাবরা আনন্দ করতো। আমি সংক্ষেপে বলছি, 2.5 ফুট জল থাকতো, তখন ইলেকট্রিক ছিল না, লেফট সাইডে ফোড়া দিয়ে কেওড়া জল সেন্টের জল বেরোতো। তাই নবাব করেছিল খেলা, কৃষ্ণ করেছিল লীলা, তোমরা করলামে বিলা। পুকুর ছিল ভালো, জল হয়ে গেছে কালো, নিচে আছে কাদা, মাছ ছাড়া কিছু না দাদা ফলমে। আমরা বাঙালি মা বাবা রান্না করে, মারা রান্না করে খুব সুন্দর করে খায়। এরা মারা গেলে পুকুরে কবর দেয়, এগুলো 1970-তে কবর দেওয়া হয়েছে। এদের নোটস করে বাইরে এখনো সামনে পুকুরে চাকরি। আমাদের প্রথম সেমিস্টারের ছাত্র আনিরুল, যে বিশেষভাবে সক্ষম হলেও অতি উৎসাহের সাথে আমাদের এই মুর্শিদাবাদ সফরে যোগ দিয়েছে। ছাত্রছাত্রীরা এখন ছবি তোলা ও আনন্দের সাথে পুরো কাঠগোলা প্রাসাদ ঘুরে দেখছে, জৈন মন্দিরের ভিতরে ঢোকা এবং পুকুর পাড়ে ছবি তোলা। এরপর আমরা কাঠগোলা প্রাসাদের আরেকটি বিশেষ জায়গা চিড়িয়াখানায় প্রবেশ করব। এখানে বেশ কিছু রঙিন মাছ এবং কিছু বিদেশি পাখি রয়েছে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য জগৎ শেঠ মিউজিয়াম বাড়ি। জগৎ শেঠ মিউজিয়ামে জগৎ শেঠ এবং তার পরিবারের ব্যক্তিগত সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে বিগত যুগের মুদ্রা, মসলিন এবং অন্যান্য অসামান্য পোশাক, সোনা ও রূপোর সুতো দিয়ে সূচিকর্ম করা বেনারসি শাড়ি, নবাবী আমলে বাংলার টাকশাল ও কোষাগারের হিসাব দেখাশোনা করতেন জগৎ শেঠ। তিনি যে শক্তিশালী মহাজন পরিবারের সদস্য ছিলেন তার উপাধিও। নবাব সিরাজউদ্দৌলার কারাবাস এবং চূড়ান্ত হত্যার ষড়যন্ত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। তার বাড়ি একটি গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গের পাশাপাশি একটি ভূগর্ভস্থ চেম্বার দিয়ে পরিপূর্ণ, যেখানে অবৈধ বাণিজ্য পরিকল্পনা করা হয়েছিল, যা এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে। ঘড়ির কাঁটা তখন 12:45। আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় ঠিকানা নছিপুর আগ্রা। 1168 বঙ্গাব্দে রামানুজ অনুগামী লক্ষ্মণ দাস মুর্শিদাবাদ আসেন ধর্ম প্রচারের জন্য এবং শ্রী শ্রী রঘুনাথ দেবজির এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন ও রথযাত্রার প্রচলন করেন। প্রায় 250 বছর ধরে এখানে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। শোনা যায় নবাবের আমলে একসাথে প্রায় 5টি রথ নগর পরিক্রমা করত। এখানে দেখতে পাওয়া যায় 22 মণ সোনাচাঁদি রথ ও চন্দন কাঠের রথ। এখানে রয়েছে সেই সময়ে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও বাসনপত্র। পাশে রয়েছে 80 টাকা মূল্যের একটি বেবি অস্টিন গাড়ি। শোনা যায় পলাশির যুদ্ধের সময় ব্রিটিশরা এই গাড়িটি নিয়ে আসে এবং যুদ্ধ জয়ের পর খুশি হয়ে মির্জাফরকে এই গাড়িটি উপহার হিসাবে দান করেন। এখন প্রবেশ করব রাজস্থানের তুষার শুভ্র মর্মরের রঘুনাথ দেবজির মন্দিরের ভিতর। এখানে রয়েছে আরাধ্য দেবতার অষ্টধাতুর রাম, সীতা ও জগন্নাথ। নছিপুর আগ্রার ভেতরেই কয়েকটি দোকান রয়েছে। ছাত্রছাত্রীরা এখন সেখানে কিছু ফাঁকা সুযোগে কেনাকাটা সেরে নিচ্ছে। তারপর আমরা গুটি গুটি পায়ে পরবর্তী গন্তব্যের দিকে রওনা হব। আমরা পরবর্তী যে জায়গায় এরপর পৌঁছাবো তা হলো জাফরগঞ্জ কবরস্থান। প্রায় 3.5 একর এলাকা জুড়ে বিস্তৃত এই কবরস্থানটি মির্জাফর ঘেরা ঢেউ দেওয়া দেওয়ালের মধ্যে তৈরি করেছিলেন। এই কবরস্থানটি নিজামত ফোর্ট ক্যাম্পাসের উত্তরে প্রায় আধা মাইল দূরে অবস্থিত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহরে নবাব মির্জাফর এবং তার পরিবারের সদস্যদের
1100টি কবর রয়েছে এই স্থানে। মির্জাফর থেকে শুরু করে নাজাফি রাজবংশের বাংলার নবাবের কবর এখানে রয়েছে। এই কবরস্থানটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণে রয়েছে। এরপর আমরা দুপুর 1:30-এ পৌঁছালাম আজিমুন্নিসা বেগমের সমাধিস্থলে। আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। 1734 সালে তার দ্বারা এই স্থানে একটি মসজিদ নির্মিত হয়েছিল, কিন্তু এটি একটি নদী দ্বারা আংশিকভাবে ভেসে গেছে এবং এর একটি ছোট্ট অংশ অবশিষ্ট রয়েছে। জায়গাটিতে সুন্দর বাগান রয়েছে। স্থানীয় একটি মিথ প্রচলিত আছে যে তিনি একজন নিষ্ঠুর মহিলা ছিলেন এবং তার স্বামী তাকে জীবন্ত কবর দিয়েছিলেন। যাই হোক, এটি শ্রবণ এবং নিশ্চিত ইতিহাস নয়। সিঁড়ির নিচে আজিমুন্নেসা বেগমের সমাধি তার বাবার মতোই নির্মিত। কথিত আছে যে নবাব মুর্শিদ কুলি খান বিনয়ের সাথে আদেশ দিয়েছিলেন যে তার মৃতদেহ কাডরা মসজিদের সিঁড়ির নিচে সমাধিস্থ করা হবে, যাতে যারা উপরে এবং নিচে চলে যায় তাদের দ্বারা পদদলিত হয়। বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখার পর এরপর দুপুরের খাওয়া দাওয়ার পালা। দুপুরের খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়ব ঠিক দুপুর 3টেই হাজারদুয়ারি প্রাসাদ ও নিজামত ইমামবাড়ার উদ্দেশ্যে। হাজারদুয়ারি প্রাসাদ হল মুর্শিদাবাদ জেলার সেরা দর্শনীয় স্থান। 41 একর জায়গা নিয়ে তৈরি এই বিশাল স্থাপত্যটি মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহ তৈরি করান। প্রাসাদটিতে 1000টি দরজা রয়েছে এবং এই বৈশিষ্ট্য থেকেই এটির নাম হাজারদুয়ারি। যদিও এর মধ্যে 900টি আসল দরজা আর বাকিগুলি বাসিন্দাদের সুরক্ষার জন্য মিথ্যা দরজা হিসাবে তৈরি হয়েছিল। হাজারদুয়ারির স্থাপত্যে গ্রিক ও ইতালির স্থাপত্য রীতির প্রভাব লক্ষ্য করা যায়। প্রাসাদটিতে 114টি ঘর এবং 8টি গ্যালারি রয়েছে। বর্তমানে এই প্রাসাদটি একটি মিউজিয়াম এবং সরকারি রক্ষণাবেক্ষণে আছে। আপনারা এখানে সিরাজউদ্দৌলার তরবারি এবং তার ব্যবহৃত অন্যান্য সামগ্রীও চাক্ষুষ করতে পারবেন। হাজারদুয়ারি প্যালেসের ঠিক বিপরীত দিকে ভাগীরথী নদীর তীরে অবস্থিত নিজামত ইমামবাড়া। সিরাজউদ্দৌলা নির্মিত কাঠের ইমামবাড়া আগুনে পুড়ে যাওয়ার পর বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব নাজিম মনসুর আলী খাঁ ফেরাদুন, যা 1847 খ্রিস্টাব্দে প্রায় 7 লক্ষ টাকা ব্যয় করে এই বিশাল নিজামত ইমামবাড়া নির্মাণ করেন। ইমামবাড়াটি লম্বায় 680 ফুট এবং সেন্ট্রাল ব্লকটি প্রায় 300 ফুট লম্বা এবং অত্যন্ত সুন্দর এই স্থাপত্যটি। এই নিজামত ইমামবাড়া বাংলা তথা ভারতে সবচেয়ে বড় ইমামবাড়া। প্রতি বৎসর মহরম উপলক্ষে মহরম মাসের প্রথম 10 দিন ইমামবাড়ার সম্মুখে জাঁকজমক সহকারে একটি মেলা বসে। এটি মুর্শিদাবাদ জেলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে অন্যতম। ঠিক বিকেল 5টা বাজতেই আমরা রওনা হলাম মতিঝিলের উদ্দেশ্যে। মুর্শিদাবাদ শহরতলিতে মতিঝিল অবস্থিত। তৎকালীন সময়ে ওই ঝিল হতে প্রচুর পরিমাণ মতি বা মুক্তা সংগৃহীত হতো বলে এই ঝিলের নামকরণ করা হয় মতিঝিল। এটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে থাকার দরুন এই কোম্পানি বাগ নামেও পরিচিত। নবাব আলীবর্দী খাঁর সময়ে মুর্শিদাবাদে বহু অট্টালিকা প্রস্তুত করার জন্য ইটের প্রয়োজনে যে সমস্ত খাদ কাটা হয়েছিল, এই খাদ মতিঝিলে পরিণত হয়। মতিঝিল রক্ষণাবেক্ষণের জন্য আলীবর্দী খাঁর জামাতা নওজেশ মোহাম্মদ ওই ঝিলের তীরে বা হ্রদের বাঁকের মুখে নিজ স্ত্রী ঘসেটি বেগম ওরফে মেহেরুন্নেসার বসবাসের জন্য সঙ্গই দালান নামে পাথরের প্রাসাদ তৈরি করেন। 1758 সালে মির্জাফর বড়দুয়ারি নামে এখানে একটি প্রাসাদ নির্মাণ করেছিল। সেখানে 1765 সালে লর্ড ক্লাইভ কয়েকদিন বাস করেছিলেন। ওয়ারেন হেস্টিংও এই প্রাসাদে থাকতেন। এই মতিঝিলে দীর্ঘ আলোচনা, পরামর্শ ও যুদ্ধের কৌশল স্থির করার পর 1757 সালে 21 জুন
বৃহস্পতিবার নবাবের সেনাপতি মির্জাফর খাঁর নেতৃত্বে নবাবের সেনারা মতিঝিল হতে পলাশীর উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা শুরু করেন। বর্তমানে মতিঝিল নতুনভাবে সুসজ্জিত হয়ে উঠেছে এবং একটি পার্কে রূপান্তরিত হয়েছে। এখানে বিশ্ব বাংলা গেট আমরা দেখতে পাচ্ছি। সন্ধে হতেই শিয়ালের আগমন। এছাড়া বিভিন্ন বাচ্চাদের জন্য শিশু উদ্যান, গোলাপ বাগান খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পরিশেষে মতিঝিলের ঐতিহাসিক প্রদর্শন স্থলের কিছুটা আগে সেখানে লাইট এবং সাউন্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে একটি ফোয়ারার বা জলের প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। 10 মিনিট ছাড়া ছাড়া এই প্রদর্শনী হয়। পার্ক অনেকটাই বড়, হাঁটা পথ। অনেকের পক্ষে সম্ভব না হলে তারা ট্রাম গাড়িতে করে আসেন। এখানে প্রদর্শনী দেখার ব্যবস্থাও রয়েছে। একদিনের মুর্শিদাবাদ ভ্রমণ এখানেই সমাপ্ত হলো। এরপর আমরা রাতের খাওয়া দাওয়া সেরে ঠিক রাত্রি 9টায় আমরা আমাদের নিজ নিজ ঠিকানায় উদ্দেশ্যে রওনা দেব। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।